প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদেরকে তারকেশ্বরে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবো। যেই ঘটনাটা আজ থেকে ঠিক 1 মাস আগে, অর্থাৎ জুন মাসের 20 তারিখে ঘটে। আর এই ঘটনাটা ঘটে ওখানকার বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা যেই হাইওয়ে আছে, সেই হাইওয়েতে ওখানকারই এক স্থানীয় যুবকের সাথে। ছেলেটি তার কাজ থেকে বাড়ি ফিরছিল, তবে এই বাড়ি ফেরার পথে সে একটা ভুল কাজ করে, আর তার ওই ভুল কাজের জন্যই তার সাথে আজ এত ঘটনা ঘটল। তো ছেলেটির সাথে ঠিক কি ঘটেছিল, সে কি ভুল কাজই বা করেছিল, আর এই ঘটনাটার শেষ পরিণতিটাই বা ঠিক কি হয়েছিল? মানে ওই আত্মা সে কি আজও ওখানে ঘুরে বেড়ায়, না সে মুক্তি পেয়ে গেছে? এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি উৎপল ঘটক। প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 8টার মতো আজও ঠিক রাত 8টায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি হুগলির তারকেশ্বর থেকে অরিন্দম দে লিখে পাঠিয়েছে। হ্যাঁ, ঘটনাটি অরিন্দম দার নিজের সাথেই ঘটেছে। তো অরিন্দম দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি, যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে। আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে, যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে। তো চলুন দেখে নিই অরিন্দম দা ঠিক কি লিখেছে। প্রিয় উৎপল দা, আমি অরিন্দম দে, হুগলির তারকেশ্বর থেকে তাই তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যেই ঘটনাটা গত মাসের 20 তারিখে বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গার যেই মেন হাইওয়ে আছে, ওই মেন হাইওয়েতে রাত 11:30টার সময় আমার নিজের সাথে ঘটে। আর ঘটনাটা এতটাই ভয়ঙ্করভাবে ঘটে যে তুমি ভাবতেও পারবে না। উৎপলদা, আমি একটা ওষুধ দোকানে কাজ করি। যেই দোকানে কাজ করি সেই দোকানটা আমার বাড়ির থেকে বেশ অনেকটাই দূরে। আমার বাড়ি হচ্ছে ভীমপুরে, আর দোকানটা বৈদ্যপুরে। মানে আমার বাড়ির থেকে দোকানটার ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার। তো যেহেতু অনেকটাই দূর, তাই আমি সকালে গিয়ে একেবারে রাতেই বাড়ি ফিরি। দুপুরের খাওয়া দাওয়া স্নান সব ওখানে মালিকের ঘরে করি। তবে এই যে রাতে বাড়ি ফিরি, এই বাড়ি ফেরার কিন্তু কোনো ফিক্সড টাইম নেই। কোনোদিন রাত 10টা, কোনোদিন 10:30, আবার কোনোদিন 11টাও বেজে যায়। তো আজকে তোমাকে যেই দিনের ঘটনাটা বলছি, মানে ওই 20 জুন, ওই দিন কিন্তু সন্ধ্যের থেকে দোকানে সেরকম কাস্টমার ছিল না। কারণ সন্ধ্যের থেকেই একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তবে যেহেতু দোকানে কোনো কাস্টমার নেই, তাই মালিক আমাকে নিয়ে একটু হিসেবে বসেছিল। আসলে ওই সপ্তাহে কত সেলিং হয়েছে, কোন ওষুধ শেষ হয়ে গেছে, কোন ওষুধ আনতে হবে, এই সবেরই হিসেব চলছিল। তো এই হিসেবের কারণে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। দোকান থেকে বেরোলাম ওই 11:15 দিকে। বৃষ্টি তখন থেমে গিয়েছিল, কিন্তু রাস্তাঘাটে লোকজন সেরকম ছিল না। ওই 2-1টা গাড়ি শো শো শব্দ তুলে স্পিডে পেরিয়ে যাচ্ছে। আমি মোটামুটি কিলোমিটার 2 এসে একটা জায়গায় একটু দাঁড়ালাম। আসলে জোর পেচ্ছাপ চেপেছিল। তো ওখানেই একটা গাছের গায়ে আমি পেচ্ছাপ করলাম। পেচ্ছাপ করে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরালাম। তবে এই সিগারেটটা ধরাতেই একটা পচা বিদকুটে গন্ধ নাকে ভেসে এলো। গন্ধটা অনেকটা তোমার ওই
কুকুর পচা গন্ধের মতন। আমি ভাবলাম যে রাস্তাতে তো অনেক কুকুরই রোড অ্যাক্সিডেন্ট হয়, হয়তো সেরকমই কোনো কুকুরকে এখানে ফেলে গেছে। তো ওই গন্ধের কারণে আমি একটু সরে গিয়ে সামনের দিকে এগোবো। ঠিক তখনই আমার নজর পড়ল যে আমি যেই আম গাছটাতে পেচ্ছাপ করলাম, ওই গাছটার পেছনে একটা লাল শাড়ি পরিহিতা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির চুলগুলো খোলা, মুখে একটা ভয়ঙ্কর হিংস্র ভাব, আর চোখে একটা রাগান্বিত তীক্ষ্ণ দৃষ্টি। আমার একটু খটকা লাগলো, কেননা এই এত রাতে এইরকম ফাঁকা নির্জন রাস্তায় মেয়েটি কি করছে, আর সবচেয়ে বড় কথা, মেয়েটি আমার দিকেই বা এরকম ভাবে তাকিয়ে আছে কেন? না, আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গেই বাইকটাকে স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে আসি। তবে অবাক করার বিষয়, আমি বেশ কিছুটা আসতেই হঠাৎ করেই বাইকের স্টার্টটা বন্ধ হয়ে গেল। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও গাড়িটা স্টার্ট আর হলো না। গাড়ির থেকে নেমে গাড়ির কি প্রবলেম হয়েছে এটা খুঁজতে লাগলাম। তবে ঠিক তখনই আমার ঘাড়ে একটা ঠান্ডা হাতের ছোঁয়া পেলাম। সেই ছোঁয়াটা এতটাই ঠান্ডা যেন বরফকেও হার মানিয়ে দেবে। আমি সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকাই, আর এই পেছন ঘুরে তাকাতেই আমি আবারও সেই মহিলাটিকে দেখতে পাই। তবে এইবার তার মুখে সেই হিংস্র ভাবটা আর ছিল না, উল্টে তার মুখে একটা বিকৃত হাসি ফুটে উঠেছে। না, আমি আর এক সেকেন্ডও সময় নষ্ট করিনি। গাড়িতে না চেপেই ওই হ্যান্ডেল ধরেই ওখান থেকে দৌড় দিই। ওইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট দৌড়াই। তারপর আমি খেয়াল করি যে একটা চায়ের দোকান তখনও খোলা আছে। মানে খোলা আছে বলতে, সে দোকানটা বন্ধ করবে সব গোছগাছ করছে। তবে বাইরে তখনও একটা বেঞ্চি পাতা ছিল। আমি কোনো রকমে বাইকটাকে স্ট্যান্ড দিয়ে ওই বেঞ্চিতে গিয়ে বসি। বেঞ্চিতে বসে কুকুরের মতন জিভটাকে বের করে জোরে জোরে হাঁপাতে থাকি। তো আমাকে এরকম হাঁপাতে দেখে ওই চা দোকানি কাকা আমাকে জিজ্ঞাসা করে। সে বলে, কি হয়েছে বাবু, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আমি একটু স্বাভাবিক হলে তাকে পুরো ঘটনাটাই খুলে বলি। তবে কাকা আমার এই কথা শুনে আমাকে যা বলল, তা শুনে আমি থরথর করে কাঁপতে শুরু করি। কাকা বলল, বাবু, তুমি যার কথা বলছো সে ওই ঘোষপাড়ার ঘোষদের নতুন বউ। এই তো আজ থেকে মাস 2 আগে প্রেম করে বিয়ে করলো। ছেলেটা ভালো, কিন্তু শাশুড়িটা বড্ড জাংরেলা। মেয়েটা একটু নিচু জাতের মেয়ে ছিল, আর এই জন্য তার সাথে দিনরাত কি ঝামেলাটা না করতো। সামান্য পান থেকে চুন খুঁজলেই 1000টা কথা শোনাতো। তো এরকমই একদিন, ওই দিন সন্ধেবেলায় ওদের বাড়িতে প্রচুরই ঝামেলা হয়। মেয়েটা রাগে ঘৃণায় আর সহ্য করতে না পেরে রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঘর থেকে বেরিয়ে এসে ওই আম গাছটাতে গলায় দড়ি নাই, আর তুমি ওই আম গাছটাতেই পেচ্ছাপ করেছো। আমার মনে হয় ও তোমাকে এই জন্যই দেখা দিয়েছে। যাই হোক, দেখো গাড়িটা ঠিক হলো কিনা। আমি আবারও গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, গাড়িটা এবার এক চান্সেই স্টার্ট হলো। না, আমি আর সময় নষ্ট করিনি। গাড়িতে চেপে সোজা ওখান থেকে বেরিয়ে আসি। তবে এই আসার পথে পুরোটা রাস্তায় আমার
কেন জানি না মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ যেন বসে আছে। আমি বেশ কয়েকবার পেছন করে তাকিয়েও ছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। তবে বাড়িতে এলে মা বুঝতে পেরে যায় যে আমার সাথে কিছু একটা হয়েছে, কেননা আমার চোখে মুখে তখনও সেই ভয় ভাবটা ছিল। মা আমাকে জিজ্ঞাসা করলো, বলল, কিরে, তুই এরকম ঘাবড়ে আছিস কেন? না, আমি কোনো কিছুই গোপন করিনি, পুরো ঘটনাটাই মাকে খুলে বলি। মা তো সব শুনে বেশ প্রচুরই ভয় পাই। মা বলে, যা আগে বাইরের বাথরুম থেকে স্নান সেরে আই, তারপর ঘরে ঢুকবি, কেননা ওই বাইরের বায়ু বাতাস যদি গায়ে লেগে থাকে তাহলে বড় রকম কোনো ক্ষতি হতে পারে। আমি তাই করলাম। মায়ের কথা মতো স্নান করে তারপরে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকলে মা আমার গোটা গায়ে, এমনকি আমার বাইকে গঙ্গা জল ছিটিয়ে দেয়। আমি দুটো খাওয়া দাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়ি। দরজা জানালা সব বন্ধ করেই শুই, কিন্তু ভয় তবুও কাটেনি। কেননা চোখ বন্ধ করলেই মহিলাটির সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তবে এই শুয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। কিন্তু ঘুমটা ভাঙলো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আমি স্বপ্নে দেখলাম যে ওই মহিলাটি ওই গাছের নিচেই দাঁড়িয়ে আছে। আমি তাকে না দেখে ভুল করে তার গায়েই পেচ্ছাপ করছি, আর এই পেচ্ছাপ তার গায়ে লাগতেই সে প্রচণ্ডই রেগে ওঠে। সে তার দাঁত মুখ খিচে আমার দিকে এগিয়ে আসে। আমি ওখান থেকে পালাবার চেষ্টা করছি, কিন্তু পালাতে পারছি না। এদিকে সেই মহিলাটি এসে তার একটা হাত দিয়ে আমার গলাটাকে জোর করে চিপে ধরেছে। এই স্বপ্নটা দেখে আমার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে তাকাই, কিন্তু অবাক করার বিষয়, আমি নড়তেও পারি না, আর কোনো কথা বলতেও পারি না। মানে আমি যেন পুরো প্যারালাইজড হয়ে গেছি। কি করব না, মনে মনে হনুমান চালিসা পাঠ করতে লাগলাম। তো মোটামুটি মিনিট দুয়েক হনুমান চালিসা পাঠ করতেই আমি আবারও শরীরে শক্তি ফিরে পেলাম। কোনো রকমভাবে উঠে বসলাম। তবে এই উঠে বসতেই শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম, আর সবচেয়ে বেশি ব্যথাটা অনুভব করলাম গলাতে। আমি সঙ্গে সঙ্গেই ঘরে লাইট জ্বেলে আয়নার কাছে এলাম। আয়নার কাছে এসে আয়নাতে তাকাতেই আমি পুরো চমকে উঠলাম। স্বপ্নে আমি ঠিক যেভাবে আমার গলাটাকে চিপে ধরতে দেখেছিলাম, ঠিক সেরকমভাবেই আমার গলায় 5টা আঙুলের দাগ পড়ে গেছে। মানে যেটা আমি স্বপ্নে দেখছিলাম সেটা আসলে স্বপ্নে নয়, সেটা বাস্তবেই ঘটছিল। না, আমি বাকিটা রাত আর ঘুমালাম না। ফোন থেকে হনুমান চালিসা চালিয়ে চুপচাপ বসে রইলাম। তবে ভোরবেলার দিক থেকেই আমি বুঝতে পারলাম যে আমার জ্বর এসেছে, এবং মাথাটাও বেশ ভারী হয়ে গেছে। সকাল হতেই মা আমার রুমে আসে। মা এসে দেখে যে আমি জ্বরে ঠক ঠক করে কাঁপছি। মা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি তখন আমার সাথে রাতে যা যা ঘটেছে পুরো ঘটনাটাই মাকে খুলে বলি। মা তো এইসব শুনে বেশ চিন্তায় পড়ে যায়। তবে কি আর করবে, আপাতত আমাকে একটা
প্যারাসিটামল দিল। আমি প্যারাসিটামলটা খেলাম, কিন্তু কাজ কিছুই হলো না। উল্টে যত সময় এগোতে থাকলো ততই জ্বরটা বাড়তে লাগলো। দুপুরের দিকে একজন ডাক্তারকেও ডাকা হলো। সে এসে বেশ কিছু ওষুধ আর ইঞ্জেকশন দেয়, কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। বিকেলের দিকে আমাদের গ্রামের এক পুরোহিতকে ডাকা হয়। সে এসে আমাকে ঝাড়ফুঁক করে আর একটু জল পড়া করে দিয়ে যায়। সন্ধ্যের দিক থেকে মোটামুটি জ্বরটা কমতে শুরু করলো। রাতের দিকে জ্বরটা পুরোপুরি কমেই গেল। মা, বাবা, আমরা ভাবলাম যে হয়তো ঝাড়ফুঁক কাজে দিয়েছে, বিপদ হয়তো আস্তে আস্তে কেটে যাচ্ছে। কিন্তু না, বিপদ তখনও কাটেনি। কেননা ওই দিন রাতে, ওই রাত তোমার 11টার দিকে আমি ওই বাইরের বাথরুমটা যাব, বারান্দা থেকে বাথরুমের লাইটটা অন করেছি। ঠিক তখনই আমি পুরো পরিষ্কার দেখলাম যে সেই মহিলাটি বাথরুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি তো তাকে দেখে সঙ্গে সঙ্গেই চিল্লিয়ে উঠি। এদিকে আমার এই চিল্লানোর আওয়াজ শুনে মা, বাবা ওরাও দৌড়ে আসে। কিন্তু অবাক করার বিষয়, ওরা আসার সাথে সাথেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। রাতের বেলায় আরও বেশ কিছু ঘটনা ঘটল, তবে সেই ঘটনাগুলো আমার একার সাথে নয়, মা বাবার সাথেও ঘটেছিল। সেদিন রাতে আমি মা বাবার সাথে ওদের রুমে শুয়েছিলাম। তো রাত তোমার ওই 1টার দিকে আমাদের ঘর আচমকাই পুরো ঠান্ডা হয়ে গেল, আর সেই সাথে সেই পচা গন্ধটাও নাকে ভেসে এলো। হ্যাঁ, এই গন্ধটা মা বাবাও পেয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটলো রাত 1:30টার দিকে আমাদের ছাদ থেকে একটা হাঁটার আওয়াজ ভেসে আসতে লাগলো। যদিও সেই আওয়াজটা কিছুক্ষণ পর থেমে গিয়েছিল, তবে তার কিছুক্ষণ পরেই, মানে ওই তোমার 1:45 কি 50-এর দিকে আমাদের ঘরের সামনে কোথা থেকে একটা কুকুর এসে এক অদ্ভুত স্বরে ডাকতে শুরু করলো। না, তারপর বাকিটা রাত আর কোনো কিছুই ঘটেনি। কিন্তু পরদিন সকাল থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমি তাকে দিনের বেলাতেও ঘরের মধ্যে দেখতে পাচ্ছিলাম। এই যেমন কখনো সিঁড়ির কাছে, কখনো বাথরুমের দরজার কাছে, আবার কখনো পুরোপুরি ঘরের মধ্যে। বাবা আপ্রাণ চেষ্টা করছিল, তান্ত্রিক ওঝা এদের খোঁজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেরকমভাবে কোনো তান্ত্রিক বা ওঝা কারোরই খোঁজ পায়নি। তো এই মাঝের কয়েকদিন, মানে যতদিন না পর্যন্ত আমরা কোনো তান্ত্রিক বা ওঝার সম্মুখীন হয়নি, ততদিনে আমাদের সাথে যা যা ঘটেছে তা আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। তবে একটু অল্প করে বলে রাখি, এই কয়েকদিনে আমি পুরো শুকিয়ে গিয়েছিলাম। ঘুম বলে শরীরে কোনো জিনিসই ছিল না। খাওয়া দাওয়াও পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। আর ওইসব ঘটনা, মানে ওই স্বপ্ন, তাকে দেখতে পাওয়া, তার বিভিন্ন রকম উপদ্রব, এগুলো তো প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল। তবে অবশেষে বাবা একজন তান্ত্রিকের খোঁজ পাই। তান্ত্রিকের নামটা এই মুহূর্তে আমার সঠিক মনে পড়ছে না, তবে উনি কিন্তু বর্ধমানের খুব নামকরা তান্ত্রিক। ওনাকে আমাদের বাড়িতে আনা হয়। উনি বাড়িতে এসে আমাদের প্রত্যেকের সাথে কথা বলে পুরো ঘটনাটা ভালো করে শুনলেন। তারপর বাবাকে বলে ওঠেন, দেখুন, যা বুঝলাম আপনার ছেলের প্রতি ওই আত্মার একটা ভালোই রাগ আছে।
সে এত সহজে কিন্তু আপনার ছেলেকে ছাড়বে না। তবে চিন্তা করার কোনো কারণ নেই। আমি যখন এসেছি তখন কিছু না কিছু একটা করব। শুনুন, আপনি এক কাজ করুন, আমি পুরোপুরি রাত 12টাতেই সাধনায় বসবো। আপনি এই সময়ের মধ্যে একটা জ্যান্ত মুরগি আর একটা জ্যান্ত হাঁস জোগাড় করুন। ও হ্যাঁ, সাথে বেশ কিছু শাল কাঠ আর সামান্য কিছুটা ঘি। বাবা তান্ত্রিকের কথা মতো সন্ধ্যার থেকেই জোগাড়যন্ত্র করা শুরু করে এবং রাত 9টার মধ্যেই সবকিছু রেডি করে ফেলে। তবে ওই আত্মা সে কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে আজ তার সাথে কিছু খারাপ একটা ঘটতে চলেছে। তাই সে ওই তান্ত্রিক থাকা অবস্থাতেই ঘরের মধ্যে উৎপাত করা শুরু করলো। এই যেমন মা রান্নাঘরে ঢুকে দেখে যে সমস্ত রান্না করা খাবার, এমনকি বাসনপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়াও সন্ধ্যেবেলাতেই ছাদের উপর থেকে ধূপধাপ করে হাঁটার আওয়াজ ভেসে আসছে। এমনকি আমাদের চোখের সামনেই ঘরের মধ্যে থাকা সমস্ত জামা কাপড় শাড়ি প্রত্যেকটা জিনিসকেই কেউ যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে ওই দিন সন্ধ্যা থেকে ওই সাধনায় বসার কিছুক্ষণ পর পর্যন্ত এরকম বহু ঘটনা ঘটেছিল। তান্ত্রিক রাত 12টাতেই সাধনায় বসল। তবে এই সাধনায় বসা অবস্থাতেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু যখন তিনি ওই মুরগি আর ওই হাঁসটাকে জবাই করার ভঙ্গিতে তাদের গলা কেটে গলার থেকে রক্তটাকে একটা পাথরের বাটিতে ধারণ করলেন, তখন থেকেই এই উপদ্রবগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো। তবে এই উপদ্রবগুলো কমলেও আমাদের উঠোনের আবহাওয়াটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল। মানে আমাদের ঘরের সামনে যতগুলো গাছপালা আছে, কোনো গাছের একটা পাতাও নড়েনি। এমনকি কোনো পাখির ডাক বা কোনো কুকুর বিড়ালের চিল্লানো বা কোনো ঝিঝি পোকার ডাক, মানে কোনো কিছুই শোনা যায়নি। একদম পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তবে অবাক হলাম তান্ত্রিকের যজ্ঞটা দেখে। কেননা আমরা পুজো পাঠে বা কোনো শুভ অনুষ্ঠানে দেখেছি যে যজ্ঞে ঘি ঢালা হয়, কিন্তু এখানে তার উল্টোটা হচ্ছিল। কাঠগুলোকে ঘি দিয়েই আগুন ধরানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে ঘি বা কোনো বেলপাতা না দিয়ে সেই আগুনে ওই হাঁস মুরগির রক্তটাকে দেওয়া হচ্ছিল, আর তার সাথে একটা গুঁড়ো টাইপের কিছু জিনিস। তবে অবাক করার বিষয়, কাঁচা রক্তটাকে আগুনে ঢাললে আগুনটা নিভে যাওয়ার কথা, কিন্তু তা না হয়ে উল্টে আগুনটা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তো এইভাবে মোটামুটি মিনিট 20 এই ক্রিয়া করার পর আমাদের উঠোনে হঠাৎই একটা ঝড়ের সৃষ্টি হলো। তান্ত্রিক ঠিক তখনই তার ঝোলার ভিতর থেকে একটা মানুষের মাথার খুলি আর একটা মানুষের হাড় বের করেন। তারপর ওই মাথার খুলিটাকে বাম হাতে ধরে ডান হাতে ওই হাড়টাকে নিয়ে মাথার খুলির পর গোল করে ঘোরাতে থাকেন আর মুখে বিড়বিড় করে কিসব মন্ত্র উচ্চারণ করতে থাকেন। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমরা পুরো পরিষ্কার দেখলাম আমাদের চোখের সামনেই ওই ঝড়টা একটা কারেন্টের বেগে গিয়ে ওই মাথার খুলির মধ্যে প্রবেশ করলো। তান্ত্রিক সঙ্গে সঙ্গেই মাথার খুলিটাকে একটা লাল সালুতে মুড়ে আবারও তার ঝোলার মধ্যে ঢুকিয়ে ফেলল আর আমাদেরকে বলে উঠল, আর ভয় পাওয়ার কিছু নেই, বিপদ কেটে গেছে। ওই আত্মাকে আজ আমি বন্দি করে রাখলাম। অমাবস্যার দিন ওকে আমি এই মাথার খুলির থেকে বের করে কাচের বোতলের মধ্যে বন্দি করব। তারপর কোনো নদীর পাড়ে কিংবা কোনো পুকুরের পাড়ে গেড়ে দিয়ে আসবো। না, সেই রাতের পর থেকে আমাদের সাথে আর সত্যিই কোনো কিছু হয়নি। ও হ্যাঁ, ওই আম গাছটা আজও ওখানেই আছে।
আমি কিন্তু আজও ওই রাস্তা দিয়ে পারাপার করি। একটু গাটা ছমছম করে ঠিকই, কিন্তু সত্যিই তাকে আর কখনোই দেখিনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন। প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দিবেন, কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো যাই হোক, চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। তার আগে একটাই কথা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত 8টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, মহিলাটি যেই গাছে গলায় দড়ি নিয়েছিল সেই গাছটা কি গাছ? উত্তর লেখার নিয়মটা একটু চেঞ্জ করা হয়েছে। প্রতিবারই যেরকম প্রথমে নিজের নাম লেখেন সেটা লিখবেন, তবে লোকেশনের জায়গায় পার্টিকুলার কোনো লোকেশনের নাম না লিখে শুধুমাত্র যেই জেলা থেকে ঘটনাটা শুনছেন সেই জেলার নাম লিখবেন। এবং সব শেষে প্রতিবারের মতোই প্রশ্নের উত্তর। তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক, বালুরঘাট থেকে অনুশ্রী দেবনাথ, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, পান্ডুয়া থেকে দেবযানী মান্ডি, ডানকুনি থেকে সুখেন্দু ঘোষ, জমা চক্রবর্তী ও তিশান চক্রবর্তী, হাওড়া থেকে গৌরব মল্লিক, কল্যাণী থেকে সাথী দাস, পিকনিক গার্ডেন থেকে সায়ন চৌধুরী, নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ, কলকাতা থেকে মমতা মুখার্জি, রামপুর থেকে রূপম দাস, আন্দুল থেকে রাহুল অধিকারী, বেলেঘাটা থেকে সুপ্রিয়া হালদার, কটক থেকে রাধেশ্যাম পাল, বিরাটি থেকে চিরঞ্জিত অধিকারী এবং সর্বশেষ উত্তর 24 পরগনা থেকে জয় মণ্ডল ও শ্রেয়া দাস মুখার্জি। এখানে একটা কথা বলে রাখি, গতবারের মতো এবারেও ভিডিওতে প্রত্যেকের নাম ঘোষণা করা হয়নি, কিছু নাম ঘোষণার থেকে বাদ গেছে। কিন্তু কেন, এটা জানতে হলে প্লিজ কমেন্টে যান এবং পিন কমেন্টটা ভালো করে পড়ুন। তো যাই হোক, চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 8টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।